দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব দুর্ঘটনার কবলে ইয়েমেনের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার। এরপর জানিয়ে দিব রাফায় হামাসের সুড়ঙ্গে ঢুকতেই বিস্ফোরণ, ইসরায়েলের 2 সেনা নিহত। এদিকে গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের তদন্ত চায় জর্ডান। আরও জানিয়ে দিব রাফায় 15 ইসরায়েলি সেনাকে খতম করার খবর দিল হামাস। সর্বশেষ জানিয়ে দিব বিশ্বের যে কোনো স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা আছে 5টি দেশের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার আছড়ে পড়েছে। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফার কাছে এ ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ঘটনাস্থলে এখন অভিযান চালানো হবে। পরবর্তীতে এ ব্যাপারে আরও বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সরকারি টিভি চ্যানেল। সংবাদ মাধ্যম এপি জানিয়েছে প্রেসিডেন্ট রাইসির সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজানের গভর্নরও ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরই সেখানে পৌঁছায় উদ্ধার কর্মীরা। তবে তীব্র বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ইব্রাহিম রাইসি একটি বাঁধ উদ্বোধনের জন্য আজারবাইজান গিয়েছিলেন। এ সময় বহরে আরও 3টি হেলিকপ্টার ছিল বলে সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছার আগেই অবতরণে বাধ্য হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে সেখানে উদ্ধার কর্মীরা পৌঁছাতে পারেননি। রাফায় হামাসের সুড়ঙ্গে ঢুকতেই বিস্ফোরণ, ইসরায়েলের 2 সেনা নিহত। ফিলিস্তিনের গাজার সর্বদক্ষিণের শহর রাফাতে 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও 4 সেনা। শনিবার 18 মে এই হতাহতের ঘটনা ঘটে। খবর টাইমস অব ইসরায়েলের। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে নিহত 2 সেনা হলেন স্টাফ সার্জেন্ট জ্যাসম্যান মেইর হাইম ভাকনিন ও স্টাফ সার্জেন্ট নোয়াম বিটান। তারা দুজনই গিভাতি ব্রিগেডের সদস্য ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয় তারা রাফায় হামাসের একটি সুড়ঙ্গের ভেতর ঢোকে। তবে ওই সুড়ঙ্গের ভেতর বিস্ফোরক পুঁতে রেখেছিল হামাসের যোদ্ধারা। সেনারা সুড়ঙ্গের ভিতর প্রবেশ করতেই বিস্ফোরণ হয়। তাদের মৃত্যুর মধ্য দিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে আইডিএফ এর স্থল অভিযানে নিহত সেনার সংখ্যা বেড়ে দাঁড়ায় 282 জনে। সুড়ঙ্গে ওই বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলি বাহিনীর আরও 2 সদস্য ও 1 কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের একটি বুলডোজারের রকেট হামলায় দেশটির আরও 1 সেনা সদস্য আহত হয়েছেন। তার অবস্থাও গুরুতর। এর আগে গত 15 মে উত্তর গাজার জাবালিয়ায় ভুলবশত শত্রু ভেবে নিজেদের 5 সেনাকে হত্যা করে ইসরায়েল। এছাড়া একই ঘটনায় আহত হয়েছে আরও 7 জন, যার মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা সবাই প্যারাপারস্টুডে ব্রিগেডের 202তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের তদন্ত চায় জর্ডান। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের যে অভিযোগ উঠেছে সে বিষয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে জর্ডান। রবিবার 19 মে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক ত্রাণ সংস্থা UNRWA এর প্রধান ফিলিপ্পে লাজারিনির সঙ্গে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন জর্ডানি পররাষ্ট্রমন্ত্রী আইমান সাদাফি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন গাজা উপত্যকায় অনেক ও নথিবদ্ধ যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে। আমরা এগুলোর বিস্তৃত আন্তর্জাতিক তদন্তের দাবি জানাচ্ছি যা এই যুদ্ধাপরাধগুলোকে থামাবে এবং জড়িতদের বিচারের আওতায় আনবে। ইসরায়েলি হামলায় জাতিসংঘের ত্রাণকর্মী নিহতের ঘটনার সমালোচনা করেছেন আইমান সাদাফি। এছাড়া ফিলিস্তিনি উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশের পরিমাণ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন তিনি। তার মতে গাজায় প্রয়োজনীয় ত্রাণ পাচ্ছেন না সেখানকার বেসামরিকরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে 7 অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে 35,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাফায় 15 ইসরায়েলি সেনাকে খতম করার খবর দিল হামাস।
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল কাসাম ব্রিগেড গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় ১৫ জন ইসরায়েলি সেনাকে হত্যা করার কথা ঘোষণা করেছে। এটি বলেছে, রাফায় একটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এসব দখলদার সেনাকে হত্যা করা হয়। হামাসের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, রাফা শহরের আল তানুর এলাকার একটি বাড়িতে আগে থেকে বোমা পেতে রেখেছিল আল কাসাম ব্রিগেড। ইসরায়েলি সেনারা বাড়িটিতে প্রবেশ করার পর সেটির বিস্ফোরণ ঘটানো হয়। হামাসের সামরিক বাহিনী আরও বলেছে, বিস্ফোরণের পর প্রাণ বেঁচে যাওয়া ইসরায়েলি সেনারা বাড়িটি থেকে দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ওপর গুলিবর্ষণ করেন প্রতিরোধ যোদ্ধারা। তবে রাফার ওই ঘটনার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েল এখনো কিছু জানায়নি। অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর প্রায় ৮ মাস ধরে গণহত্যা ও জাতিগত যুদ্ধি অভিযান চালাচ্ছে ইসরায়েল। তবে এখনো পর্যন্ত নিজেদের ঘোষিত একটি লক্ষ্য অর্জন করতে পারেনি তেল আবিব। বিশ্বের যে কোনো স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা আছে ৫টি দেশের। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনসের সহযোগী পরিচালক ইয়ান উইলিয়ামসের মতে, ক্ষেপণাস্ত্র ব্যবহারকারী দেশের সংখ্যা বৃদ্ধির জন্য অঞ্চলভিত্তিক অস্থিরতা বেড়ে যাওয়ার পাশাপাশি যুদ্ধের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এসব ক্ষেপণাস্ত্র উন্নত প্রযুক্তি ব্যবহার করে বানানোর জন্য এগুলো আরও নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানতে পারে। তাছাড়া এসব উন্নত ক্ষেপণাস্ত্র জঙ্গি সংগঠন ও উগ্রবাদীদের হাতে পড়ারও সম্ভাবনা থেকে যায়। গত ২ দশক ধরে ক্ষেপণাস্ত্রে প্রচুর অর্থ বিনিয়োগ করেছে এমন অনেক দেশই এশিয়া ও মধ্যপ্রাচ্যে অবস্থিত। প্রতিবেশী দেশের হুমকি থেকে বাঁচার জন্য বেশ কিছু দেশ ক্ষেপণাস্ত্রে বিনিয়োগ করে আসলেও এর বৈশ্বিক পরিণতি রয়েছে। উদাহরণস্বরূপ ১৯৯০ সালে উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র যেখানে ৭৪৫ মাইল পথ পাড়ি দিতে পারত, সেটি বর্তমানে ৮,০০০ মাইল পথ পাড়ি দিতে পারে। ফলে সেগুলো বিশ্বের অনেক দেশেরই মূল ভূখণ্ডে সরাসরি আঘাত হানতে সক্ষম। দক্ষিণ কোরিয়াও এ সময় তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়েছে। ইরান, উত্তর কোরিয়া ও পাকিস্তানের মতো দেশের শক্তিশালী ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি রয়েছে এবং তাদের অনুরূপ ক্ষেপণাস্ত্র থেকে বোঝা যায় দেশগুলো এসব ক্ষেপণাস্ত্র তৈরি করতে অতীতে প্রযুক্তি ভাগাভাগি করেছে। পাকিস্তান ১৯৯০-এর দশকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করেছিল এবং সম্ভবত চীনের কাছ থেকে সহায়তা পেয়েছিল। ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে পাকিস্তান প্রধান আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভারতকে লক্ষ্যবস্তু বানানোর সক্ষমতা অর্জন করেছিল। গত ২ দশকে ভারত, পাকিস্তান এবং চীনের বেশিরভাগ অঞ্চলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে। ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করতে রাশিয়ার সাথে হাত মিলিয়েছে ভারত। সৌদি আরব ও ইসরায়েলের ১৯৯০ সালের আগেই ইরানে হামলা চালানোর সক্ষমতা ছিল, কিন্তু ইরান এখন উত্তর কোরিয়া থেকে প্রাপ্ত প্রযুক্তির ব্যবহারের কারণে যে কোনো দেশের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম। ভারত এবং উত্তর কোরিয়া উভয় দেশই সাবমেরিন চালিত ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যাতে তারা সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার জন্য তাদের ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখতে পারে। মিলিশিয়া বা সন্ত্রাসী গোষ্ঠীগুলো ক্ষেপণাস্ত্র পাওয়ার সেটিও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নভেম্বরে ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাজধানী পর্যন্ত পৌঁছেছে। ইরান ও হিজবুল্লাহ সমর্থিত শিয়া মিলিশিয়া গোষ্ঠী হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছিল। আরব লীগ ২০১৫ সালে বিদ্রোহীদের বিরুদ্ধে আক্রমণ শুরু করার পর থেকে সৌদি আরবে অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য হুথিদের অভিযুক্ত করেছে। সৌদি আরবের বিরুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ছিল স্কাড ক্ষেপণাস্ত্র। ইয়েমেন থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া এবং ইরানের মতো দেশগুলোর অস্ত্র কর্মসূচিতে তাৎপর্যপূর্ণ। কয়েক দশকের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি ক্ষেপণাস্ত্রের বিস্তার রোধ করার প্রতিকূলতাকে তুলে ধরে। উত্তর কোরিয়ার স্কাডের উপর ভিত্তি করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি সিরিজ তৈরি করেছিল, যার মধ্যে কয়েকটি অন্যান্য দেশের কাছে বিক্রি করা হয়েছিল।